জল্পনার অবসান, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম এবং ইতিমধ্যে তিনি মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশনের সরকারি ও বিরোধী দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই। এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটি হচ্ছে। তা আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। বিএনপির নতুন মহাসচিবকে আলোচনায় একাধিক নাম, মির্জা ফখরুলের এমপি মন্ত্রীর পদ নিয়েও নতুন সমীকরণ। $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে সহযোগিতা করবে 25 মার্কিন প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা গড়তে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা, সুযোগের সদ্ব্যবহার করবে দিল্লি, আশাবাদ প্রতিমন্ত্রীর। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন ভারতের দিক থেকে উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। ঝাড়খণ্ডে বিক্ষোভ 20তম দিনে মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তার বাড়াবাড়ি, পুলিশি দমন পীড়নের কড়া নিন্দা। এবং ডারউইন টেস্টের প্রথম দিনে টাইগারদের দাপট, 200-র আগে অল আউট অস্ট্রেলিয়া, হাসানের 6 উইকেট। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশে এখন রাষ্ট্রপতি নির্বাচনের ডামাডোল। নির্বাচন কমিশনে গিয়ে সরকারি ও বিরোধী দল দুপক্ষই জমা দিল তাদের প্রার্থীদের মনোনয়নপত্র। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিরোধীরা মনোনয়ন দিয়েছে কর্নেল অলি আহমেদকে। ইসি জানিয়েছে মনোনয়নপত্র জমা পড়েছে 3টি, একটি মির্জা ফখরুলের আর 2টি অলি আহমেদের। নির্বাচনের ভোট গ্রহণ 20 অগস্ট। দীর্ঘ প্রায় 3.5 দশক পর দেশের রাজনীতিতে ভিন্ন দৃশ্যপট। 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ফিরছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। সরকার ও বিরোধী দল প্রার্থী দিয়েছে দুপক্ষই। নির্বাচন ভবনে এসে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় দলের প্রতিনিধি দল। গণমাধ্যমকে নেতারা জানান, এই নির্বাচন কোনো নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতা নয়। রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটি হচ্ছে। একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না, অনেক দিনের জন্য পরিবর্তন হবে। কাজে আমরা সেই সিদ্ধান্ত নিয়েই আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই। এর আগে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় 11 দলীয় ঐক্য। আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্যই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। নির্বাচন কমিশন বলছে মনোনয়নপত্র জমা পড়েছে 3টি, যাচাই বাছাই রবিবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা, একজন হচ্ছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম আর একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট মামলা হয়েছে, যেখানে আগামী 20 আগস্টের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে। রিটের শুনানি হতে পারে রবিবার। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমার আগেই বিএনপি মহাসচিব ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সচিবালয়ে তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন এবং কোন প্রক্রিয়ায় হবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি, সেই জল্পনার অবসান ঘটল।
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব ও হুইপদের বৈঠকে চূড়ান্ত করা হয় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। বেছে নেওয়া হলো দুঃসময়ের পরীক্ষিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তার হাতে রাষ্ট্রপতির মনোনয়নপত্র তুলে দেন তারেক রহমান। জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল। তবে নির্বাচিত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রী এবং সংসদ সদস্য পদে থাকতে পারবেন তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। মনোনয়ন পাওয়ার পর সচিবালয় থেকে বের হবার পথে প্রতিক্রিয়া জানান বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় 20 আগস্ট রাষ্ট্রপতি ভোটে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে শুধু বিএনপির মহাসচিবই নয়, শূন্যতার মুখে পড়ছে দল ও সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদ। মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রিসভা এবং ঠাকুরগাঁও 1 আসন একসঙ্গে বদলে যাচ্ছে 4টি সমীকরণ। এখন প্রশ্ন, এসব পদে কারা আসছেন আর কারা পাবেন দায়িত্ব? বিস্তারিত জানাচ্ছেন নাইমাল জিকো। দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলায় বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব আর 2016 সাল থেকে আনুষ্ঠানিকভাবে মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এবার রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বদলে যাচ্ছে দলের নেতৃত্বের সমীকরণ। আশাবাদী এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর মহাসচিবের পাশাপাশি দলের স্থায়ী কমিটির পদ ছেড়েছেন ফখরুল। ফলে প্রথম প্রশ্ন, বিএনপির পরবর্তী মহাসচিবকে? আলোচনায় সবচেয়ে জোরালো দুটি নাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে জাতীয় কাউন্সিলের আগে দল ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করতে পারে। সেক্ষেত্রে রিজভীর সম্ভাবনাই তুলনামূলক বেশি। শুধু দল নয়, পরিবর্তন আসছে সরকারেও। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে মন্ত্রিত্ব ছাড়তে হবে। গুঞ্জন রয়েছে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে সালাউদ্দিন আহমদ আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন বর্তমান প্রতিমন্ত্রী মীর শাহে আলমও। রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও 1 সংসদীয় আসনও শূন্য হবে। এরপর ওই আসনে উপনির্বাচনের পথ খুলবে। অর্থাৎ একজন নেতা বঙ্গভবনে যাওয়ায় বিএনপির সাংগঠনিক নেতৃত্ব, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সংসদের একটি আসন, 3 স্তরে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক অঙ্গনে ঘুরছিল একটাই প্রশ্ন, কে হতে যাচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা? সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। আর সেই গুঞ্জনই রূপ নিচ্ছে বাস্তবে। কেমন ছিল প্রবীণ এই রাজনীতিকের দীর্ঘ পথ চলা? দর্শক মোহাইমিনুল খানের প্রতিবেদনে জানবো এর বিস্তারিত। আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় সব জল্পনা কল্পনার অবসান, রাজনীতির মহানাটকীয় মোড়। দীর্ঘ রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় স্বীকৃতি পেতে যাচ্ছেন রাজপথের অভিজ্ঞ কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বসতে যাচ্ছেন বঙ্গভবনের মসনদে। জয়ী হলে বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছেড়ে হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। রাজনীতির অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ মির্জা ফখরুল। জন্ম ঠাকুরগাঁয়ে, পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। 1972 সালে বিসিএস পাশ করে শুরু করেন শিক্ষকতা। তবে দেশের রাজনৈতিক ক্রান্তিকাল তাকে টেনে আনে রাজপথে। 1986 সালে চাকরি ছেড়ে জড়ান সক্রিয় রাজনীতিতে। 1988-তে নির্দলীয় প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 90 দশকের শুরুর দিকে যোগ দেন বিএনপিতে। 92 সালে গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতির দায়িত্ব। 2001 সালে ঠাকুরগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। দায়িত্ব পালন করেন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের কৃষি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। পরে দায়িত্ব পান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর।
তবে কখনোই মসৃণ ছিল না রাজনৈতিক পথ চলা। সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হন 2009 সালের পর। তারেক রহমানের ছেড়ে দেয়া সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই দায়িত্ব পাওয়ার মধ্য দিয়েই আরো গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসেন তিনি। আন্দোলনকে বন্ধ রাখা যাবে না। একদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন, অন্যদিকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস। কঠিন বাস্তবতায় বিএনপির হাল ধরেন মির্জা ফখরুল। কখনো পুলিশের হাতে আটক, কখনো আদালতের কাঠগড়ায়, কখনো কারাগারের অন্ধকারে, আবার কখনো হাজারো নেতাকর্মীর সামনে রাজপথে। দলের ভেতরে সাংগঠনিক সংকট থেকে শুরু করে রাজনৈতিক প্রতিকূলতা, রাজপথের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তেই দেখা গেছে তার সরব উপস্থিতি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে কঠিন সময়ে দলকে রাখেন ঐক্যবদ্ধ। তবে মির্জা ফখরুলকে সবার থেকে আলাদা করেছে তার রাজনৈতিক শিষ্টাচার। উত্তপ্ত পরিস্থিতিতেও শব্দচয়নে সতর্ক অবস্থান, কণ্ঠ চড়া করার বদলে যুক্তি, ব্যক্তিগত আক্রমণের বদলে রাজনৈতিক বাস্তবতা তুলে ধরা এবং প্রতিপক্ষকে ঘায়েল করার চেয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা। বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান, তার আগে তিস্তার পানি দেন। ঠাকুরগাঁও থেকে শুরু হওয়া মির্জা ফখরুলের এই যাত্রা নিছক রাজনৈতিক উত্থানের কোনো গল্প নয়। এই গল্প প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার, রাজনৈতিক জীবনে দীর্ঘ পথ চলার এক ঐতিহাসিক পরিণতি, যা তাকে দিতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতির গুরু দায়িত্ব। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে 25টি শীর্ষ মার্কিন প্রতিষ্ঠান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা। আর বৈঠক ফলপ্রসূ হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় বিএনপি সরকার। লক্ষ্য অর্জনে চলছে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা। এর অংশ হিসেবে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 50 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অংশ নেন এক্সিলারেট এনার্জি, মেটা, ভিসা, মেটলাইফ, বোয়িং, অ্যাপল ও শেভরন সহ যুক্তরাষ্ট্রের 25টি কোম্পানির প্রতিনিধি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। জানান, পাশে থাকার আশ্বাস দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশাপু বলেন, বাংলাদেশের পাশে থাকার কথা। We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being $1 trillion economy by 2034. We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue, and we will continue to do that. শীর্ষ মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক সামনে আরো জোরদার হবে বলে মনে করেন তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি বলেন, দুই দেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হলে অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হবে। ভারতেও এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। প্রধানমন্ত্রী সিঙ্গাপুর ও জাপান সফর নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। রাজনীতির ময়দানে এখন বড় আলোচনা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্যতা ঘিরে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এর পরপরই উড়ে যান দিল্লি। সাক্ষাতের বিস্তারিত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এসব ঘটনা এখন আলোচনার তুঙ্গে।
এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্যতা নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানালেন সফর নিয়ে ইতিবাচক ঢাকা, জানান সিঙ্গাপুর ও জাপান সফরের বিষয়েও। যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে। সকল দেশ সফরের ক্ষেত্রে আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার কথাও জানান প্রতিমন্ত্রী। বলেন ভারত এই সুযোগকে কাজে লাগাবেন কিনা সেটা তাদেরই নির্ধারণ করতে হবে। যে কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকে উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্স সম্মেলনে নাকি আলাদা দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন সে বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ভারত সরকারের সহযোগিতাতেই হয়েছে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকালে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তিনি আর বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত সরকার। আগে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে, করতে হবে ওসমান হাদি হত্যার বিচার, বন্ধ করতে হবে সীমান্ত হত্যা, এরপরই কেবল ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা ভাবতে হবে মন্তব্য করেন নাহিদ ইসলাম। দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে এটা অবশ্যই ভারত সরকারের এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই এই প্রেস কনফারেন্স হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুন ভাবে নিরূপণ হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। মানুষের জন্য ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিতে অনলাইন ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করা হয়েছে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 12 জেলায় এই ব্যবস্থা উদ্বোধন করেন তিনি। আইনমন্ত্রী জানান, ই-বেইল বন্ড সিস্টেম চালুর ফলে মামলায় মানুষের হয়রানি কমেছে। আগে জামিন পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো, কিন্তু এখন এক ক্লিকেই জামিন মিলছে। জুডিশিয়ারি সেই বেশি উন্নত জায়গায় পৌঁছতে পারলে মানুষ ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, আইনের শাসন পাবে। সেরকম একটি জুডিশিয়ারিকে এগিয়ে নিতে আমরা ই-বেল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখবো বলে আমরা বিশ্বাস রাখি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ ধরে দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থার উন্নয়নের এই উদ্যোগ সাড়া ফেলেছে দেশ জুড়ে। এর সুফল পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী, কৃতজ্ঞতা জানাচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি। প্রকল্প বাস্তবায়নের পর অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নজিরও রয়েছে এই প্রকল্পে। আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বগুড়ার শাহজাহানপুর উপজেলা আরিয়া ইউনিয়নের ডাঙ্গুরি খাল একসময় সরু ও জরাজীর্ণ হওয়ায় পানি উপচে ডুবে যেত ফসলি জমি। পানি নিষ্কাশন না হওয়ায় বন্ধ ছিল চাষাবাদ। তবে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে বদলে গেছে চিত্র। শুধু শাহজাহানপুরের খাল নয়, শিবগঞ্জ, কাহালু, গাবতলী ও সদর উপজেলায় খাল খননে উপকৃত হয়েছে জনসাধারণ। শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা সচল রাখা, একই জমিতে একাধিক ফসল চাষ, পতিত জমিতে চাষাবাদ বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জেলায় খাল পুনঃখননের মাধ্যমে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করায় খুশি স্থানীয়রা। আগে পানি ভরে থাকিছিল, এখন পানি আসার সাথেই নামে চলে যায়। আমরা এখন সাবেক ধান পাবো, অনেক ধানের ফলন হবে। খনন শেষে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার কথা জানালেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এবং এই খাল খননের পরবর্তীতে ওই এলাকার যে জনগণ আছে তারা খুব ভালো উপকৃত হচ্ছে। নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
এইরকম শুকনো মৌসুমে ওই খালের পানি দিয়ে আবার সেচ সুবিধা দিয়ে মানুষের কৃষিতে উপকার হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কর্মসূচি দেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের এক যুগান্তকারী উদ্যোগ বলে মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।